হ্যাঁ যুবক, আপনাকে বলছি, দুনিয়ার ভিতরে যদি তিনটা নিয়ামত আপনি চান তো বাবা মার খেদমত করে যাওয়া লাগবে। 1 নম্বর নিয়ামত দীর্ঘ হায়াত, 2 নম্বর নিয়ামত আপনার দুনিয়ার সম্পদ, 3 নম্বর নিয়ামত ইজ্জত। একটা ইজ্জত আর একটা দৌলত আর একটা হায়াত। ইজ্জত, দৌলত, হায়াত। ইজ্জত, দৌলত, হায়াত, তিনটা জিনিস যদি পৃথিবীর মধ্য থেকে নিতে চান, ঘরের মধ্যে যদি বাবা মা থাকে, কালকে থেকে সেবা শুশ্রূষায় লেগে যাবেন। বাবা মার মনে কষ্ট দিবেন না। বাবা মা সন্তানকে যেইভাবে লালন পালন করে ওইভাবে বাবা মাকে লালন পালন করবেন। আল্লাহর কসম করে বলি, তিনটা নিয়ামত দুনিয়াতে পাবেন। 1 নম্বর ইজ্জত, 2 নম্বর দৌলত, 3 নম্বর হায়াত। একবার জোরে বলা যাবে কে মারহাবা? নগদ পাবেন, নগদে আল্লাহ দিবেন, বাকি ঝুঁকি নেই। ইজ্জত, দৌলত, হায়াত। যেইভাবে বাবা মাকে আপনাকে লালন পালন করছে ওইভাবে করতে হবে। মনে করছেন 2 প্লেট ভাত দিয়ে আর ওষুধ দিয়ে একবারে বড় কিছু করে ফেলছেন, না। ওয়াসাল কারণী জীবনে কোনোদিন রাসূলুল্লাহর দর্শে বসে একটা হাদিস শুনেন নাই, কোরআনের একটা আয়াত শুনেন নাই। সুদূর ইয়ামানের কোন অঞ্চলে পাহাড়ি পরিবেশে ছাগল চড়াইতেন। একজন ছাগলের রাখাল পৃথিবীর কত শ্রেষ্ঠ দামি ব্যক্তি হয়ে গেল। ছাগলের রাখাল ছিলেন ওয়াসাল কারণী, তার পরিচয়। ছাগল চড়াইতেন, এই ছাগলের দুধ দহন করতেন তিনি ওয়াসাল কারণী। আল্লাহর নবীকে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াসাল কারণী কেন আপনার দিদারের জন্য আসে না? সে যদি আপনাকে এতই ভালোবাসে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, আমার ওয়াসাল কারণীর একটা কারণে সে আসে না। তার ঘরের মধ্যে একটা মা আছে, মা অন্ধ। ওয়াসাল কারণীর মা ছাড়া আর কেউ নাই, মায়ের ওয়াসাল কারণী ছাড়া আর কেউ নাই। আমার ওয়াইস যেখানে যায় মাকে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়ায়, মারে গোসল দেওয়ায়, মার জন্য রান্না বান্না করে মায়ের খাবার দেয়, মায়ের চুল আশ্রয় দেয়, মায়ের কাপড় চোপড় ধৌত করিয়া দেয়, মায়ের আসবাবপত্র তৈরি করে দেয়, বিছানা তৈরি করে দেয়। একবার জোরে বলা যাবে কি মারহাবা? বুঝার চেষ্টা করছে রাসূলুল্লাহ কোথায় আর ওয়াসাল কারণী কোথায়। মার সাথে যে ব্যবহার করতেছে রাসূলের দপ্তরে খবর হয়। আল্লাহু আকবার। নবী আমার দিকে বললেন, এই কারণে ওয়াসাল কারণীকে আল্লাহ একটা মর্যাদা দিছে ওমর। সহিহ মুসলিমের কিতাব ফাজাইল আসহাবিন নবীর মধ্যে আসছে, ওমর রে, যদি কোনোদিন ওয়াসাল কারণীর দিদার পাও তাহলে জেনে রাখো, তোমার মাগফিরাতের জন্য আমার ওয়াসাল কারণীর কাছ থেকে দোয়া চাবে। আমার ওয়াসাল কারণী দোয়া করতে দেরি হবে, রব্বে কারীমের দরবারে দোয়া কবুল হতে দেরি হবে না। আর আমার ওয়াসাল কারণীর সাথে দেখা হলে ওমর বলবা, আমার ওয়াসাল কারণী যাতে আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করে দেয় মাগফিরাতের জন্য। কারণ আমার ওয়াসাল কারণী আমার উম্মতের মাগফিরাতের জন্য যে দোয়া করবে, এই দোয়াটা আমার মালিক মাওলা আসমান থেকে ফেরত পাঠাবে না। আরো জোরে হয়েছে না? আরো জোরে। কেন? মার খেদমতের জন্য। আর আপনি তো বিরাট বড় কিছু হয়ে গেছে। হ্যাঁ, নাফরমান কোথাকার। পৃথিবীতে এর চেয়ে তো অকৃতজ্ঞ কি আছে বলেন তো? কুত্তারে খাবার দিলেও দরজা ছাড়ে না। কুত্তা থেকে শিখে যেতে হবে, কুকুর থেকে বুঝে যেতে হবে। কুকুরকে আপনি খাবার দিবেন, ও মরে যাবে, দরজা ছাড়বে না। 40 বছর একটা মা পরিশ্রম করতে করতে মায়ের পেটে আসার পর থেকে এই মার রক্ত শুষে শুষে বড় হয়েছে। মার জীবনের অর্ধেক জীবন নষ্ট করে ফেলেছে আপনার পিছনে, সময় নষ্ট করেছে। মায়ের জীবনের কত স্বপ্ন ছিল আপনাকে নিয়ে, আপনাকে নিয়ে একটা বাবার জীবনের কত স্বপ্ন ছিল, আপনাকে ঘিরে মায়ের জীবনের কত স্বপ্ন ছিল। কত স্বপ্ন মা আপনাকে কোলের মধ্যে নিয়ে দেখেছে, আমার ছেলে বড় হবে, আমার খুকা বড় হবে, আমার খুকা অমুক হবে তমুক হবে। সব স্বপ্নকে আজ ভেঙ্গি চুরমার করে দিয়ে মাকে ঘর থেকে বের করে দিয়েছেন।
সব স্বপ্ন ভেঙ্গে চুরমার করে মাকে আজকে গালি দিচ্ছেন। ধাত বেটা, কুত্তাও তের চাইতে ভালো, কুত্তাও তের চাইতে ভালো। ও মানুষ হইল কেন? ও কুকুর হইলে আরো ভালো ছিল, ও মানুষ হইলে কোন জানোয়ার হইলে আরো ভালো ছিল, মানুষ হইছে কেন? আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া। মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া। মানুষের করিলাম কি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। মুহতারাম উপস্থিতি, এই জন্য কোরআনে আল্লাহ একটা আয়াতে বলছেন, আনিশকুরলি, তোমরা আমার শুকর করো, আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হবে। অলি বলি দায়ী, আমি আল্লাহর পরে তুমি আর একজনের কৃতজ্ঞতা করবে, সে তোমার বাবা, সে তোমার মা। কথা কার? আল্লাহর পরে কারো কৃতজ্ঞতা যদি করতে হবে, সে মা বাবা। রাউজানবাসী, যেখান থেকে আমার কথাগুলি শুনেন, মাইকের আওয়াজ যত দূরে যায়, ঘরের ভিতরে মা বোনেরা আসছেন, শ্বশুর বাড়িতে আপনি আসেন, ও বোনেরা, আপনাদের প্রতি আমার নসিহত, শ্বশুর বাড়িতে আপনি আসলেন, স্বামীকে নিয়ে অনেক মেয়েরা জুদা হয়ে যায়। আপনাদের চট্টগ্রামে কি বলে? আমাদের ফরিদপুরের ভাষায় বলে জুদা, আলাদা হয়ে যায়। কিছুদিন বিয়ে হলো, 6 মাস 1 বছর, শ্বশুর শাশুড়ির সাথে বেমানান, মানে না, বনে না। ওই মেয়েকে বলবো, বোন, তোমার বাবা মার সাথে তোমার বনিবানা হলো, শ্বশুর শাশুড়ির সাথে তোমার বনিবানা হলো না, কারণ কি? বোন আমার, তোমাকে কৃতজ্ঞ হতে হবে। এই ভদ্র মহিলার জন্য তুমি একটা স্বামী পাইছো। এই পুরুষ লোকটা 40টা বছর ধরে পরিশ্রম করে করে তোমাদের একটা সুন্দর ঘর উপহার দিয়েছে, তোমার একটা সুন্দর জীবন উপহার দিয়েছে। এই বৃদ্ধ মানুষটা 60 বছর ধরে এই বৃদ্ধ লোকটা পরিশ্রম করে করে তোমার একটা সুন্দর সংসার দিল, তোমার একটা জীবন দিল, তোমার একটা সুন্দর বাড়ি দিল, তোমাকে একটা স্বামী উপহার দিয়েছে। এই বৃদ্ধ লোকটা, ঘরের মধ্যে যে বৃদ্ধা মা আছে, এই বৃদ্ধা মা নারীটা ঘরের মধ্য থেকে তোমাকে পরিশ্রম করে করে তোমার জন্য বাড়ি সাজাইলো, তোমার জন্য ঘর সাজাইলো। বৃদ্ধার চিন্তা, আমার ছেলে হয়েছে, নাতি হবে, নাতি নিয়ে সুখের সংসার চলবে। তুমি আজ বেমানান হয়ে ঝগড়া ফাসাদ করে ওই মা থেকে তুমি জুদা হয়ে গেলা, মার মনে ব্যথা দিয়ে তুমি আলাদা হয়ে গেলা, স্বামী নিয়ে তুমি আলাদা হলা। বোন আমার, যদি স্বামী তোমার আলাদা হতে চায়, তুমি স্বামীর সাথে ঝগড়া করতে পারো, না না আমার শ্বশুর শাশুড়ি থেকে আমি জুদা হব না, অথবা জুদা যদি হতেই হয়, আমার শ্বশুর শাশুড়ি আমার ঘরেই থাকবে, আমার ঘরেই খাবে, আমি তাদের সেবা শুশ্রূষা করব। এমন মেয়েটা পাওয়াটা বড় দুষ্কর। বোন আমার, আমি আপনাকে বলতেছি, আপনার কৃতজ্ঞ হওয়ার দরকার, কৃতজ্ঞতা প্রকাশ করা দরকার। আপনার বোঝা উচিত, এই বৃদ্ধ লোকটা 60টা বছর পরিশ্রম করে আমার জন্য এই ঘর সাজাইছে, এই বাড়ি সাজাইছে, এই সংসার সাজিয়েছে। এই বৃদ্ধা নারী আমার জন্য সংসার সাজিয়েছে, সুন্দর ঘর আর বাড়ি। আমার স্বামী আমার আগামী প্রজন্ম সন্তানদের জন্য তারা বাড়ি ঘর নির্মাণ করেছে। বাবা ইচ্ছা করলে জমি বিক্রি করে ভালো খেতে পারত। জিজ্ঞেস করেন বৃদ্ধ বাবাকে, বৃদ্ধ বাবা, তুমি জমি বিক্রি করো না, নিজে ভালো মন্দ খাও না, কারণটা কি? বৃদ্ধ বাবা বলবে, আমার খুকা আব্দুল করিম আছে, ওর একটা ভবিষ্যৎ আছে, আমি যদি বেঁচে কেনে খেয়ে চলে যাই, আমার আব্দুল করিমের জীবন কষ্টের মধ্যে পড়ে যাবে। ও কোথায় দাঁড়াবে, কোথায় খাবে, কোথায় ওর বাড়িঘর হবে?
একটা বাবা সন্তানের চিন্তায় জমি জমা বেচে না, সন্তানের চিন্তায় সে মন্দ খাইয়া যায়, ভালো মন্দ সে খায় না। ইচ্ছা করলে ভালো মন্দ কিনে খেতে পারত, কিন্তু আব্দুল করিমের চিন্তায় 60 বছর এইভাবে পার করে দিল। আব্দুল করিম রে, আজকে তুই বড় হইলি, বিবি আনলি, সংসার হলো, রুজি হইল, কিন্তু তোর ঘরে বাবার জায়গা হলো না, তোর ঘরে মায়ের জায়গা হলো না। আরে পৃথিবীতে কুত্তাও তোর চাইতে বালা, তুই কুকুরের চাইতেও নিকৃষ্ট। কুকুরের সাথে তোকে তুলনা দিলে কুকুরও মন বেজার করে ফেলবে। কথা কোন ঠিক কিনা? এই সন্তান পালার চাইতে কুত্তা পালা হাজার গুণে ভালো, ওটা ফালার চাইতে কুত্তা পালা ভালো, এই ফালার চাইতে কুত্তা পালা ভালো। আমার কথা শুনতে খারাপ শোনা যাবে, কিন্তু বাস্তবতা নিরিখে বলতেছি, বাংলাদেশের 100% পরিবারের ভিতরে 50%ই সমস্যা। ভাই ভাইয়ের সাথে কি দারুণ মিল, একসাথে ঘুমায়, একসাথে চলে, বিয়ে করার পরে যুদ্ধ লেগে। কারণটা কি? তার মানে আমাদের নারী সমাজ কি এই পরিবার থেকে কোনো শিক্ষা দীক্ষা পায় না নাকি? আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলি থেকে কি তারা শিক্ষা পায় না? আমাদের হাই স্কুল থেকে কি তারা শিক্ষা পায় না? আমাদের কলেজ ইউনিভার্সিটি কি তারা শিক্ষা পায় না? কয়েকদিন আগে বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটির এক শিক্ষক তিনি বলেছেন, ঢাকা ইউনিভার্সিটির জগন্নাথের এক প্রফেসর তিনি বলেছেন, মেয়েরা বোরকা পরে কলেজে আসার দরকার নাই, কলেজে ইউনিভার্সিটিতে পড়তে হলে বোরকা ছাড়া পড়তে হবে, ওর জন্মের ভিতর ভেজাল আছে, ও পরিপূর্ণ হারামজাদা। এই কথা বলেন না, ও পরিপূর্ণ হারামজাদা। নিজের জীবনে একটা মানুষ বানাইতে পারে নাই, আর বিশ্ববিদ্যালয়ে বসে বসে অমানুষ বানাইতেছে। ইউনিভার্সিটি থেকে পড়ে এসে ছেলে কে শিখলো? কলেজ ভার্সিটি থেকে পড়ে এসে ছেলে কে শিখেছে? যদি মায়ের সেবাই করতে না পারলো তো ছেলে শিখলো কি? কথা কর না। যদি ইউনিভার্সিটি থেকে একটা পাস করা একটা ছেলে বাবা মার পাটে ভাত না দিতে পারে তো শিখতে কি? ও কে শিখলো? ওর শিক্ষাটা কি? যদি ইউনিভার্সিটি থেকে পড়ে আসার পরে ছেলে ঘুষ খাইয়া গরিব মানুষের রক্ত চুষে খা, তুলো শিখলোটা কি? তার মানে বোঝা গেল আমরা আমাদের শিক্ষা ব্যবস্থায় আমাদের ছেলেদেরকে মানুষ বানাইতে পারিনি, আমরা আমাদের মেয়েদেরকে মানুষ বানাইতে পারি নাই। কি কথা বলেন ঠিক কিনা? হায়ার এডুকেটেড পারসন, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন, হায়ার এডুকেটেড পারসন একটা মেয়ে কলেজ ইউনিভার্সিটি থেকে ভালো পরিবেশে শিক্ষা দীক্ষা করে আসার পরে শ্বশুর শাশুড়ির সাথে ঝগড়া বাঁধে। কি শিখলো এই মেয়েটা? আমার প্রশ্ন এটা, এই মেয়েটা ইউনিভার্সিটিতে পড়ে কি শিখলো? হায়ার এডুকেটেড একটা মেয়ে যদি তার সংসারে নিয়ন্ত্রণ করতে না পারে, তার শ্বশুর শাশুড়ি দেবর ভাষণ ননদ দিয়ে যদি একটা সংসার ম্যানেজমেন্ট করতে না পারে তো শিখলোটা কি? আমার প্রশ্ন হলো, তো শিখছেটা? তার মানে বোঝা গেল আমাদের শিক্ষা ব্যবস্থা এখনো মানুষ তৈরি করার সিস্টেম নাই। খালি গতানুগতিক শিক্ষা ব্যবস্থা, রাষ্ট্রনীতি পড়ো, পররাষ্ট্রনীতি পড়ো, পদার্থ পড়ো, বিজ্ঞান শিখো, ও অঙ্ক শিখো, ওই জ্যামিতি শিখো, ওই ইংরেজি গ্রামার শিখো, এগুলি শিখে। এই গতানুগতিক এইগুলি গদবান্ধা কিছু শিক্ষা টিক্ষা দিয়ে বাস কলেজ থেকে চলে আসতেছে, ছেলে এসে কলেজের সামনে ওই মেয়ে, সুন্দরী একটা মেয়ে দেখলে ফুল একটা নিয়ে খাড়াই দিচ্ছে, হ্যাঁ শিখে ফেলছে। হ্যাঁ কথা কর না কেন? ও শিখছে, কলেজে বসে শিখছো, বিরাট কিছু শিখে ফেলছে। সুন্দরী মেয়েটা দেখে মোটরসাইকেল একটা বাপে কিনে দিচ্ছে, বাস ওই মোটরসাইকেল নিয়ে পিছনে পিছনে ঘুরুম 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 করে চলতেছে। এমন ভাব লইছে লাট সাপের পোলা, জুতা দিয়ে বাইরে দরকার। কথা ক্লিয়ার না ভেজাল আছে? এগুলো শিখছে কি? কিচ্ছু শিখা নেই। এই জন্য আমাদেরকে পারিবারিকভাবে, সামাজিকভাবে, এই শিক্ষা ব্যবস্থার ভাবে এগুলো পরিবর্তন দরকার। নিয়ম নীতি আদর্শ, ন্যায় নীতি শিক্ষা দেওয়ার দরকার। কোনটা ন্যায় কোনটা অন্যায় ও ছোট কাল থেকে শিখে আসবে। ছোট কাল থেকে শিখবে যে না এটা অন্যায় এটা ন্যায়, এটা করতে পারবো এটা করতে পারবো না। যেগুলি জাপান শিখায়, চায়নারা শিখায়, ওই আপনার আমেরিকা শিখায়, ও আপনার ইউরোপিয়ানরা শিখায়। ওদের ছোট্ট কাল থেকে স্কুলে দিয়ে, আমাদের দেশে ছোট্ট বাচ্চা কেবল ওয়ানে পড়ে, ওর বই হলো 10টা। কি কথা কর না কেন? ওই বই নিতে পারে না, ওর মা কাঁধে করে বই নিয়ে যায়, মা কাঁধে করে বই নিয়ে যায়। আমার মেয়েরা এই স্কুলে পড়ে,
ওর মা কান্দে করে বই হয়েছে। আমাকে বই কয়টা? 10টা। আমাকে মাশাল্লাহ সেরে ফেলছে, আমার মায়ের জান শেষ। আমি বললাম যে সারা জীবন আমরা কি পড়ছি, কি অঙ্ক, ইংরেজি, বাংলা আর আরবিটা পড়ছি, মাদ্রাসায় মক্তবে আরবি শিখছি। আর ওরা 10টা বই ধরাই দিয়েছে ছোটকালে। 10টা বইয়ের ওজন ওর ব্রেনের ভিতর ঢুকবে না, এখনই ব্রেন স্টপ করে। এগুলি কি চলতেছে আমি জানি না কিছু। কি শিক্ষা ব্যবস্থা নতুন হলো আমি বুঝলাম না কিছু। উন্নত বিশ্বগুলি যা দেখেন ওই ছোট ছোট বাচ্চাদেরকে এত বই দেয় না। ওরা কি করে? ওদের নিয়ম হলো ওই বাচ্চাদেরকে রাস্তায় চলা শিখায়, ঘরে শিখায়, পরিষ্কার পরিচ্ছন্নতা শিখায়, হাত পা ধোয়া শিখায়, গোসল করা শিখায়, মানুষের সাথে সুন্দর আচরণ শিক্ষা দেয়, এগুলি শিখায়। চুরি চুট্টামি করা যাবে না, মানুষ ঠকানো যাবে না, ন্যায় নীতি শিক্ষা দেয়, দুর্নীতি করা যাবে না, প্রতিবাদ শিখায়, অন্যায় কাজ খারাপ, এটা খারাপ কাজ, এটা ভালো কাজ, এটা এগুলি শিখায়। আর আমরা মুসলমানের বাচ্চা হয়ে আমার দেশের ছোট বাচ্চা আর একজনের আম চুরি করে খায়। মা শিখে দিয়ে কই যা তোর ওই চাচার আম গাছ থেকে আম চুরি করে নিয়ে গে। কি মার মা চিন্তা করে মুড়ি সর্বনাশ, গান দুটি কোথাকার। মনে কষ্ট নিয়ে না, এগুলি সামাজিক ব্যাধি, সামাজিক ব্যাধি এগুলি। আমাদের দেশের ছেলেরা কি করতেছে এখন নতুন জানেন? নাম দিছে কি গ্যাংস্টার না কি কয়, কিশোর গ্যাং। এই সব কয়টার ধরে ধরে আইন নিয়ে কাপড় উঁচা করিয়ে সিটকিনি কষা দিয়ে ওর পাশাপাশি কায়দা মতো পিটাইতে হবে। কথা কন না কেন? ওর গ্যাংস্টার সোজা করে দিতে হবে, বাপটাকে বলতে হবে মাইকে। আমি ফরিদপুরের ছেলে, ওই শটাঙে নগদে বিশ্বাস করি। ওর কাপড় উঁচা করে সব কটা ধরিয়াই নিয়ে সিটকিনি কষা ছিলেন, চিকন চিকন বেয়াত, এগুলি তো ওর জাগা মতো পিটাইতে হবে। একদিন কায়দা মতো পিটাই দিল, বাপ ডাকতে তো জ্ঞানিষ্ঠা ছুটে ফেলাইতে হবে। কথা কন না কেন? এগুলি আমার বাচ্চার জন্য অনিরাপদ, আমার মেয়ে, আমার বোন, আমার ভাতিজা, আমার ভাগ্নের জন্য অনিরাপদ। রাস্তা দিয়ে ওদের কেন ওরা চলতে পারে না, রাস্তা দিয়ে ওদের কেন ওরা চিন্তিত থাকে। আমার ছেলের নিরাপত্তা নাই, আমার মেয়ের নিরাপত্তা নাই। ওই গ্যাংস্টার ফ্যাংস্টার, ওই গানজুটি ফানজুটি, এই বদমাশ চোর ডাকাতের জন্য এদেশ আমাদের পূর্বপুরুষরা স্বাধীন করে নাই। আমরা দেশ বসবাস করি ওদের কাছে মাথা নত করার জন্য না। কথা বলেন ঠিক না বেটে?